16 বছর পর আজ আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বাড়িটা আমার নিজের বাবার বাড়ি। আপনারা ভাবছেন তো নিজের বাবার বাড়িতে কেউ 16 বছর বাদে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কেন? তাহলে আসেন ঘটনাটা একটু বলি, পুরোটা গল্পের মাঝে জেনে নিতে পারবেন। আমি আদিব আল ইহসান, আমরা 2 ভাই ও 1 বোন। আমি মেজো, ভাইয়া বড় আর ছোট বোন আরিশফা। বাবা এই শহরের নামকরা বিজনেসম্যান আফজাল আল ইমরান। মা একটা সরকারি কলেজের প্রিন্সিপাল। মায়ের পেশাটা শখের বসে পালন করা। ভাইয়া আশরাফ আল ইহসান আমার 3 বছরের বড় আর বোনটি আমার 4 বছরের ছোট। ভাইয়া ছোট থেকেই আমাকে খুব একটা সহ্য করতে পারে না। যেহেতু বাবা মা দুজনেই ব্যস্ত মানুষ, তাই আমরা তাদের সংস্পর্শ খুব কমই পেতাম। বাসায় সার্ভেন্টরা আমাদের দেখাশোনা করত। এর মধ্যে আমাদের খেলাধুলা বেড়ে ওঠা হতে থাকে। আর ভাইয়া নানাভাবে আমায় অবহেলা করে, যেগুলো আমার ছোট মনে অনেক খারাপ লাগতো, কিন্তু কিছু বলতাম না, সব চুপচাপ সহ্য করতাম। আমার এই চুপ করে সহ্য করাটা ভাইয়া আমার দুর্বলতা ভেবে নেয় আর বাবা মায়ের কাছ থেকে আমায় নানাভাবে বকা খাওয়াতে শুরু করে। একদিন খেলার মাঝে ছোট বোন আরু ভাইয়ার কারণে ব্যথা পায়, কিন্তু ভাইয়া বাবা মা আসার পর দোষটা আমার ঘাড়ে চাপায়। যেহেতু আরুর আঘাতটা বেশি ছিল, তাই বাবা মা আমার উপর অনেক রেগে যায়। আমার কোনো কথাই না শুনে বাবা আমাকে অনেক মারে, আর মা উনি সামনে থেকে সবটা দৃশ্য দেখতে থাকে। মারা শেষ হলে উনারা আবার আরুকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর ভাইয়া সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। সেদিন আমার খুব রাগ হয়, রাগ করে বাসা থেকে বেরিয়ে যাই। আর আজকে আবার 16 বছর পর বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছি, তবে বাড়ির ছেলে হিসেবে নয়। 2 মাসের জন্য এই বাড়ির একটা ঘর ভাড়া নিয়েছি। যদিও ভাড়া দিতে চাইনি, অনেক রিকোয়েস্ট করে ভাড়া নিয়েছি, কারণ আমার ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে আর আমি থাকবো না তা কি করে হয়। তবে এইখানে ভাড়া নেওয়ার জন্য আরেকটা কারণও রয়েছে, সেটাই রহস্য। আমি কলিং বেল চাপতেই একজন ভদ্রমহিলা দরজা খুলে দিলেন। আমার বুঝতে বাকি রইল না ইনি আমার মা। খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরি, কিন্তু না, আমার ভিতরে অনেক অভিমান জমে আছে। এত সহজে তা ভুলে যাই কি করে? আমার কাজের জন্য চাইলে অন্য বাড়ি ভাড়া নিতে পারতাম, কিন্তু ছোট বোনটার জন্য বারবার মন বলছে এই বাড়িতেই থাকবো। মা বলল, কে তুমি বাবা, কাকে চাও? আমি বললাম, আমি রাজ। আসলে আন্টি, মিজান সাহেব আমার জন্য এই বাড়িতে 2 মাসের জন্য একটা ঘর চেয়েছেন। মা বলল, ও আচ্ছা, ভেতরে এসো। ভেতর থেকে একটা মেয়ে বলল, খালামণি এই ছেলেটাকে। মা বলল, কে এই ছেলেটা? ও আমাদের বাড়িতে 2 মাসের জন্য থাকবে। বুঝতে পারলাম উনি আমার খালাতো বোন, ইশিতা জামান ইশি। ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে কোথায় যেন চলে গেল। উনার পরিচয়টা একটু দিয়ে নেই, উনি আমার খালামণির মেয়ে ইশিতা জামান। আমি যখন এই বাড়িতে ছিলাম তখন খালামণিরা আমেরিকায় ছিলেন, কখন দেশে এসেছেন কে জানে। যাই হোক, বাদ দিন, আমরা সামনে এগোই। মা বলল, আরু, এই আরু বলল, বলো আম্মু। আম্মু বলল, এই যে ওর নাম রাজ, 2 মাস আমাদের বাড়িতে থাকবে, ওকে ওর ঘরটা দেখিয়ে দিয়ে আয়। আরুও আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। বুঝলাম না আমি কি এলিয়েন নাকি। আরু বলল, চলুন ভাইয়া, 2 তলার বিশাল রুমে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। আরু বলল, এটাই আপনার রুম, থাকুন, আমি গেলাম। আমি বললাম আচ্ছা। রুমটা ঘুরে দেখতে লাগলাম। রুমটা আমার না। অনেক ইচ্ছা হচ্ছিল নিজের রুমটায় যাওয়ার, কিন্তু সেটা তো সম্ভব না। বসে বসে এসব ভাবছি, তখনই মা আসলেন আমার রুমে। মা বলল, বাবা আসবো? আমি বললাম, আসুন, জিজ্ঞেস করার কি আছে? মা বলল, তুমি তো এখানে একাই থাকবে তাই না? আমি বললাম, জি। মা বলল, ঠিক আছে বাবা, তাহলে তুমি আর ভাড়াটিয়া হয়ে থাকার দরকার নেই, আমাদের সাথে থাকবে, কেমন? আমি বললাম, না। মা বলল, কেন বাবা? আমি বললাম, না, আমি খেতে পারবো না, আপনার কাছে কয়েকটা কথা বলতে চাই। মা বলল, হ্যাঁ বলো। আমি বললাম, আমার এই রুমে যেন কেউ প্রবেশ না করে, এই বিষয়টা আপনি সবাইকে জানিয়ে দিবেন। আর আমি শুধু এই বাড়িতে থাকবই, আমার খাওয়া নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে আসবো। মা বলল, কিন্তু কেন বাবা? আমি বললাম, এত কিছু বলতে পারবো না, আপনি আমার কথাটা সবাইকে বলে দিবেন। মা বলল, আচ্ছা বাবা। উনি কথাটা মন খারাপ করে বললেন। আমারও ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল কথাটা বলতে, কিন্তু বাধ্য হয়েই বলছি। এত সহজে আমার পরিচয় দেওয়া যাবে না, আর মিশন শেষ হওয়ার আগে তো কোনোভাবেই কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না। যেহেতু এই বাড়ির খাবার খাবো না বলে দিয়েছি, তাই ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম, কারণ প্রচুর খিদে পেয়েছে। পাশে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। বাইরে এসে দেখি বাইক নেই। আমার বাইক কোথায় গেল? আজব তো। হঠাৎ মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠলো, বাইক খুঁজতেছেন? তাকিয়ে দেখি এ তো ইসি। সে এইখানে কি করছে? আর আমি বাইক খুঁজতেছি, সে বা জানলো কিভাবে? মনে হয় অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়েছিল, কিন্তু আমি আসার সময় তো ও ছিল না। আমার ভাবনার মাঝে আবার ধমক দিয়ে বলল, হা করে কি ভাবছেন? আপনার বাইক পুলিশের ভ্যানে করে নিয়ে গেছে। আমি বললাম, কি? আমার বাইক কেন পুলিশ নেবে? ইসি বলল, আমায় কেন জিজ্ঞেস করছেন? সেটা থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করুন, যত সব। এই বলে পাশ কাটিয়ে চলে গেল। আমি ক্যাবলাকান্তের মতো এখানে দাঁড়িয়ে আছি আর হা করে ওকে দেখছি। কি মায়াবী একটা মেয়ে, যেন আসমানের পরী, কিন্তু ব্যবহার শাকচুনির থেকেও বাজে। ভাবতে ভাবতে হঠাৎ গোর কাটলো সামনে দিয়ে যাওয়া একটা গাড়ির হর্নের শব্দে। হঠাৎ মনে হলো আমার বাইকটার কথা, তাই একটা রিক্সা ডেকে বললাম, এই মামা যাবেন? মামা বলল, হ জামু। কই যাইবেন? আমি বললাম, থানায়। মামা বলল, ভাড়া কিন্তু 50 টাকা দিবেন। আমি বললাম, আচ্ছা চলেন। আমাদের যাদের সামর্থ্য আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এই
রিক্সা অটো ড্রাইভাররা 10-20 টাকা বেশি দাবি করলে তাদের সাথে বাজে ব্যবহার করবেন না, কারণ তারা আমার আপনার মতো 10 তলা বাড়ি বানাতে চায় না, তারা দুবেলা পেট পুরে খেতে চায়। থানার সামনে গাড়ি থামতেই নেমে ভাড়াটা মিটিয়ে থানার ভেতরে ঢুকে গেলাম। কনস্টেবল বলল কাকে চাই, আমি বললাম ওসি সাহেব কোথায়। কনস্টেবল বলল স্যারকে কি দরকার, আমায় বলুন যা বলবেন। বুঝলাম কথা বাড়িয়ে লাভ নেই, এতে আমারই সমস্যা হতে পারে, তাই পকেটে কিছু গুজে দিয়ে বাইকটা নিয়ে চলে এলাম। পুলিশের ঝামেলা পেরিয়ে আসতে আসতে প্রায় সন্ধে হয়ে গেল, তাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কাল থেকে কাজে লেগে পড়ব। হঠাৎ পুরুষ কণ্ঠে কেউ বলে উঠল দাঁড়াও। চেয়ে দেখলাম একজন ভদ্রলোক সোফায় বসে আছেন, সাথে একটি ছেলে। বুঝতে বাকি নেই উনি আমার বাবা। বাবা বলল তুমি নিশ্চয়ই রাজ। আমি বললাম জি। বাবা বলল আমি আফজাল আল ইমরান, এই বাড়ির মালিক। তার মানে মিজান তোমার জন্য 2 মাস একটা ঘর চেয়েছে। আমি বললাম জি। বাবা বলল তুমি আমায় আঙ্কেল বলতে পারো, ভয় পাবার কিছু নেই, আমি তোমার বাবার মতোই। কথাটা শুনে কলিজাটা কেমন যেন করে উঠল। হবে নাই বা কেন, নিজের বাবা বলছে উনি নাকি আমার বাবার মতো। যাই হোক, এসব ভেবে লাভ নেই, আমাকে আমার লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না, কিছুতেই আমি দুর্বল হব না। বাবা বলল এই হলো আমার ছেলে আশরাফ আল ইরফান। আমি বললাম আসসালামু আলাইকুম। ভাইয়া বলল ওয়ালাইকুম আসসালাম। তখনই একটা ফোন আসায় ভাইয়া বেরিয়ে চলে গেল। বাবা বলল তা রাজ, আমি শুনলাম তুমি নাকি তোমার আন্টিকে কিছু শর্তের কথা বলেছ। আমি বললাম না আঙ্কেল। বাবা বলল মানে? আমি বললাম আসলে আঙ্কেল ওইগুলো আমার শর্ত নয়, অনুরোধ। বাবা বলল কিন্তু কেন? আমি বললাম এখন আমি কিছু বলতে পারবো না, যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে বলে দিতে পারেন। বাবা বলল ওকে শান্ত হও, মিজান আমার কাছে রিকোয়েস্ট করেছে, তা তো আমি ফেলতে পারি না, তাই তুমি এইখানে নিজের বাড়ির মতো থাকতে পারো। আমি বললাম ধন্যবাদ, এই বলেই চলে এলাম, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আমার মিথ্যা বলতে ভালো লাগছে না মোটেও। নিজের ল্যাপটপটা অন করে কিছু মেইল দেখতে লাগলাম। এর মধ্যে কে যেন বাইরে থেকে দরজায় নক করছে, শুনে ঘাবড়ে গেলাম, কারণ কার্ডটা আর কিছু সরঞ্জাম এখনো রুমে এলোমেলো হয়ে আছে। তাড়াতাড়ি এইগুলো গুছিয়ে জিজ্ঞেস করলাম বাহিরে কে? আরু বলল ভাইয়া আমি। বুঝতে পারলাম আমার কলিজার বোন, কিন্তু এত কাছে থেকেও তাকে আদর করতে পারছি না, জড়িয়ে ধরে কান্না করতে ইচ্ছে হচ্ছে, তাও পারছি না। আরু বলল ভাইয়া। ওর ডাকে ঘোর কাটলো। আমি দরজা খুলে দেখি আরু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আরু বলল কি করেন রুমের ভেতরে, কখন থেকে ডাকছি? আমি বললাম তুমি নিশ্চয় জানো আগামী 2 মাস এই রুমটা আমার, আর এইখানে কারো প্রবেশ নিষেধ। আরু বলল জানি বলেই এসেছি, এই রুমে আমার কিছু জিনিসপত্র আছে, ওগুলো নেব। আমি বললাম ওকে নিয়ে যাও। আরু ওর নিজের জিনিসপত্রগুলো নিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ বোনটাকে দেখলাম মন ভরে। তারপর রাতে খাবারের জন্য রেস্টুরেন্টে চলে গেলাম, যদিও মিস্টার এন্ড মিসেস আল রিকোয়েস্ট করেছেন তাদের সাথে খাওয়ার জন্য, কিন্তু আমি খাইনি, একটা ইগো কাজ করছে। পরের দিন সকালে আমি কিছু কাগজপত্র গুছিয়ে নিয়ে রওনা দিলাম ইন্টারভিউ দিতে। একটা কোম্পানির পোস্টে টিকে যাই। আমার মতো ছেলেকে দেখলে কোন কোম্পানি চাকরি দেবে না? যেমন দেখতে তেমন সব কাগজপত্র, একদম খাপে খাপ, এ যেন পূর্ব পরিকল্পনা। হ্যাঁ তাই তো, তবে এটা শুধু আপনারা জানেন, অন্য কাউকে বলবেন না। কিন্তু আমি এই অফিসে কাজ করতে লাগলাম এবং খুব অল্প দিনেই বসের খুব প্রিয় হয়ে উঠলাম। কিন্তু এই অফিসের আসল বসটাকে তা আজও জানতে পারিনি, কারণ আমি যাকে বস বলছি উনি আসলে ম্যানেজার। বস নাকি অফিসে আসেন না, আড়ালে থেকে কাজ করান। কিন্তু আমার তো বসকেই দরকার, আমার টার্গেট তো উনি। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল। আমি আমার মিশন অনুযায়ী কাজ করতে লাগলাম। মিশনটা অনেক জটিল, যেটার ফুল ডিটেলস গল্পে দিতে গেলে গল্পই এলোপাথারি হয়ে যাবে। এই 1 মাসে আমি অনেক তথ্য ইনফরমেশন বের করেছি, যেগুলো আমার মিশনে কাজে লাগে, কিন্তু কোনোভাবে অফিসের বসের কাছে পৌঁছতে পারিনি। এমনকি জানতে পর্যন্ত পারিনি বসের নামটা কি। যিনি আমার বস অর্থাৎ ম্যানেজার, উনি নিজেও নাকি বসকে চিনে না। কি মুশকিল বলুন তো। আজ অফিস থেকে বাড়ি ফিরে দেখি বাড়ি ভর্তি মেহমান বসে আছে। বাবা মা ভাইয়া ওনাদের সাথে কথা বলছে, আপ্যায়ন করছে। মেহমানদের মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা, আর আমার বয়সী একটা সুদর্শন ছেলে বসে আছে। দেখে বোঝাই যাচ্ছে বিয়ের সম্বন্ধ নিয়ে কথা চলছে। তারপরই আমার মনে হলো আরে আমার বোনের বিয়ের কথা হচ্ছে মনে হয়, এজন্যই ওনারা এসেছেন। তাই পাশ কাটিয়ে উপরে চলে যাচ্ছিলাম, পেছন থেকে এক ভদ্রলোক বলে উঠলেন মিস্টার আল, এই ছেলেটাকে তো চিনলাম না। বাবা আমাকে কাছে ডাকলেন। বাবা বললেন রাজ এদিকে আসো। এই হলো রাজ, আমাদের বাড়িতে 2 মাসের জন্য ওর একটা কাজে এসেছে। ভদ্রলোক বলল ও আচ্ছা। আমি ওনাদের সাথে কৌশল বিনিময় করে চলে আসছি। সিঁড়ি দিয়ে উঠতে যাব এমন সময় দেখতে পেলাম যেন আসমান থেকে কোনো পরী নেমে আসছে আমার রাজকন্যা বোনটার সাথে, আর অন্য পাশে ভাবি। কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে চলে এলাম আর বসে বসে ভাবছি, মানুষ তো এসেছে আমার বোনের হবু শ্বশুর বাড়ি থেকে, তাহলে ওর এইভাবে সাজার কি আছে? ধুর ছাই, আমি কেন এসব ভাবছি? ওই মেয়ের ইচ্ছে হয়েছে তাই সেজেছে, তাতে আমার কি? তবে ও কিন্তু বেশি সাজেনি, আমার চোখে হয়তো এমন লেগেছে। ভাবতে ভাবতে বাথরুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে নিচে নামলাম খাবার খাওয়ার জন্য। বাহিরে যাব তখন বাবা বলল রাজ শোনো। আমি বললাম জি বলুন। বাবা বলল বলছিলাম কি আজকে বাইরে যাওয়ার দরকার নেই, মেহমান আছে, আজকের দিনটা একসাথেই খাই, বাড়ির সবাই একসাথে খাই, অথচ তুমি একা একটা ছেলে বাইরে খাও, আমাদের খারাপ লাগে বাবা। নিজের বাবার মুখে কথাগুলো শুনে চোখে পানি
তখনই চিকচিক করতে লাগলো। এত বছর হয়ে গেল নিজের আপন ছেলের খোঁজ নিল না, অথচ অচেনা একটা ছেলের জন্য কত দরদ। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বাবা বলল তাহলে টেবিলে বসো, সবার সাথে খেতে বসছি। কিন্তু ইসি আসেনি, তাই ভাবি ইসিকে ডাকতে গেলেন। একটু পরে দুজন ফিরে এলেন, তবে খাবার টেবিলে আমায় দেখে কিছুটা চমকে গেল। তবে মেহমান থাকায় তেমন একটা রিয়াকশন দেখলাম না। খাওয়ার সময় সবাই টুকটাক কথা বলছে, যেগুলো আমি শুধু চুপচাপ শুনেছি, কিছু বলিনি। কথাবার্তা শুনে বুঝতে পারলাম আমার বোনের হবু শ্বশুর মশাই রৌফ চৌধুরী বাবার মতোই একজন বিশিষ্ট ব্যবসায়ী, আর হবু বর রোহান ওনার একমাত্র ছেলে। খাবার শেষ করে উঠেই যাচ্ছি, তখন ফোনটা বেজে উঠলো। তাড়াহুড়োয় উঠতে গিয়ে ইসির সাথে ধাক্কা লেগে যায়। দুজন একসাথে উঠতে গিয়ে কাকতালীয় ভাবে ঘটে যায় ঘটনা। আমি কিন্তু ইচ্ছে করে দেইনি। ধাক্কার টাল সামলাতে না পেরে ইসি কিছুটা ঝুঁকে যায়, তবে পরেনি। স্ট্রং বডি বলে কথা, কিন্তু পায়ে কিছুটা আঘাত পায়। আমি সেখান থেকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন হাতে সোজা রুমে ঢুকে যাই, আর সবাই আমার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ফোনটা ছিল আমার সিনিয়রের।